হবে। আপনার এলাকায় তো জামাতেরও ক্যান্ডিডেট আছে। হ্যাঁ, জামাতের ক্যান্ডিডেট আছে। ফলে আপনি কি একটু প্রো জামাতপন্থী? আমি প্রো বিএনপি, প্রো জামাত, আমি সব কিছুতেই প্রো। আমি মানে হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ সবসময়। আমার আপনি হচ্ছে লাস্ট 4-5 বছরের আমার অ্যাক্টিভিজম দেখবেন, আমার ফেসবুকে দেখবেন, আমার অলওয়েজই মানে হচ্ছে আমার অ্যান্টি আওয়ামী লীগ অবস্থান ছিল এবং হচ্ছে সেটা আমি বজায় রেখেছি। আমি নিজের জায়গা থেকে আমি সবসময় নিজেকে একদম হিসেবে বলি যে হচ্ছে আমার রাজনৈতিক আদর্শ হিসেবে, আমি রাজনৈতিক গুরু হিসেবে আমি মেজর জিয়াকে মানি। আবার বেগম জিয়ার প্রতি আমার আলাদা একটা ইয়া আছে। এটা আপনি আমার লাস্ট 3-4 বছরের কার্যক্রম দেখে, প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে এগুলা নিয়ে আমি অনেক হেনস্থার শিকার হয়েছি। এগুলা নিয়ে লেখালেখি করতে গিয়ে আমি এখন আমার পার্টি হওয়ার পরেও, পার্টি হওয়ার আগেও, 5 আগস্টের পর আমি বারবার সব জায়গায় বলছি যে হচ্ছে মেজর জি আমার রাজনৈতিক আদর্শ, ওনার মতো রাজনীতি করতে চাই। এমনকি হচ্ছে যখন আমাদের দলের কেউ মেজর জিয়াকে নিয়ে সমালোচনা করলে তখন সাথে সাথে তার প্রতিক্রিয়া আমি দিয়েছি। তো সেই জায়গা থেকে কেউ আমাকে বলে নাই আপনি কি প্রো বিএনপি কিনা। জামাত নেতা আপনাকে কেন গাড়ি দিলেন? নিশ্চয় আপনিও তাদেরকে কিছু দিয়েছেন, অথবা কোনো লেনদেন আছে নাকি আসলে এটা কি? না, গাড়ি তো আমাকে একেবারে দেয়নি। আপনারা পুরো সাক্ষাৎকারটা হয়তো শুনেন নাই, যে অংশটা ছিল। তো গাড়িটা হচ্ছে আমার এলাকায় ব্যবহারের জন্য, হাতিয়াতে ব্যবহারের জন্য আমাকে গাড়িটা দিয়েছেন, যেটা ওই ব্যক্তি আমার হাতিয়ারই। আমি বলেছি জামাতপন্থী, মানে জামাত সাপোর্টার এমন একজন ব্যক্তি যিনি স্যার হাতিয়ার জন্য আমি কাজ করি, হাতিয়াতে আমি রাজনীতি করি। তো এরকম হাতিয়ার মানুষের জন্য অনেকেরই আবেগ আছে। আপনারা দেখেন যে হাতিয়াতে আমি না থাকা সত্ত্বেও হাতিয়াতে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে মিছিল হচ্ছে, হচ্ছে। এটা হচ্ছে হাতিয়ার মানুষের একটা আবেগের জায়গা আছে, সেটা আপনার এলাকায় আপনাকে নিয়ে থাকতে পারে। যেমন আপনাদের যমুনা টিভিতে হচ্ছে রবিন ভাই, রবিন ভাইয়ের অনেক ভক্ত আছে আমাদের হাতিয়াতে। হ্যাঁ, ওনার বাড়িও হাতিয়াতে। জাস্ট ওনাকে মানে হাতিয়ার একটা কৃতি সন্তান হিসেবে দেখি। তো আমরা তো একটা শহরাঞ্চলের মানুষ বলতে গেলেই, তো সেই জায়গার মানুষের আবেগটা একটু আলাদা। এবং যে কোনো কিছুতেই আমাদের এখানে দ্বীপ সমিতি আছে, আছে, যত সামাজিক সংগঠন আছে, অধিকাংশ সামাজিক সংগঠনই চাই যে হচ্ছে আমি যেন আগে আসি, তাদের সাথে কাজ করি এবং সাপোর্ট দেওয়ার জন্য তাদের নিজের জায়গা থেকে আসে। আর যে বিষয়টা হচ্ছে, ঢাকায় আমি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যখন মুখ্য সংগঠক ছিলাম, আমাদের মানে হচ্ছে দলীয়ভাবে দলের পক্ষ থেকে আমাদের ভাড়াই গাড়ি আছে আর কি, 2-1টা। তো সেই গাড়িটা আমরা এক এক সময় এক একজন ব্যবহার করি, যখন যার প্রয়োজন পড়ে আর কি। তো 2টা গাড়ি আমরা ভাড়াই আমাদের চলে আর কি। তো সেইখান থেকে আমার মূলত হচ্ছে বেশিরভাগ আমার ব্যবহার করা হয়ে থাকে আর কি, যেহেতু সবাই কাছাকাছি থাকে, আমি একটু বেশি দৌড়াই যে কারো চাইতে। আবার অনেকে ব্যবহার করতে চান না, যে বিতর্কিত হবে। আপনার এলাকায় তো জামাতেরও ক্যান্ডিডেট আছে। হ্যাঁ, জামাতের ক্যান্ডিডেট আছে। ফলে আপনি কি একটু প্রো জামাতপন্থী? আমি প্রো বিএনপি, প্রো জামাত, আমি সব কিছুতেই প্রো। আমি মানে হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ সবসময়। আমার আপনি হচ্ছে লাস্ট 4-5 বছরের আমার অ্যাক্টিভিজম দেখবেন, আমার ফেসবুকে দেখবেন, আমার অলওয়েজই মানে হচ্ছে আমার অ্যান্টি আওয়ামী লীগ অবস্থান ছিল এবং হচ্ছে সেটা আমি বজায় রেখেছি। আমি নিজের জায়গা থেকে আমি সবসময় নিজেকে একদম হিসেবে বলি যে হচ্ছে আমার রাজনৈতিক আদর্শ হিসেবে, আমি রাজনৈতিক গুরু হিসেবে আমি মেজর জিয়াকে মানি। আবার বেগম জিয়ার প্রতি আমার আলাদা একটা আছে। এটা আপনি আমার লাস্ট 3-4 বছরের কার্যক্রম দেখে, প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে এগুলা নিয়ে আমি অনেক হেনস্থার শিকার হয়েছি। এগুলা নিয়ে লেখালেখি করতে গিয়ে আমি এখন আমার পার্টি হওয়ার পরেও, পার্টি হওয়ার আগেও, 5 আগস্টের পর আমি বারবার সব জায়গায় বলছি যে হচ্ছে মেজর জি আমার রাজনৈতিক আদর্শ, ওনার মতো রাজনীতি করতে চাই। এমনকি হচ্ছে যখন আমাদের দলের কেউ মেজর জিয়াকে নিয়ে সমালোচনা করলে তখন সাথে সাথে তার প্রতিক্রিয়া আমি দিয়েছি। তো সেই জায়গা থেকে কেউ আমাকে বলে নাই আপনি কি প্রো বিএনপি কিনা। তো সেই জায়গায় আমার জায়গা থেকে আপনার হচ্ছে আমার অঞ্চলে যে হাতিয়ার কথা বলছে, ওখানে প্রচুর বিএনপি নেতাকর্মীরা, প্রচুর জামাত নেতাকর্মীরা আমার সাথে মুভ দিচ্ছেন, আমার জন্য কাজ করতেছেন, পোস্টেড অনেকেই কাজ করতেছেন। তো সব মিলিয়ে হচ্ছে এটা হচ্ছে আসলে একটা আবেগ, একটা অঞ্চলের প্রতি আবেগের জায়গা। আপনাকে নিয়ে আরেকটা আলোচনা আপনার দলের লোকজন করে যে আপনি অনেক বেশি নির্বাচনমুখী বা লক্ষ্য স্থির করা মানুষ, মানে নির্বাচন যে করবেন সেটা সম্ভবত দল গঠন করার আগে থেকে আপনার পরিকল্পনা ছিল, আমিও যেমনটা বুঝি। এখন সেটা করতে গিয়ে আপনি কি জনসম্পৃক্ততা বাড়ালেন নাকি বিতর্ককে বেশি উস্কালেন? ধরেন আপনার তরুণ, আপনার বিশাল অফিসে বসে ছবি, পরবর্তীতে এগুলোর ব্যাখ্যা এসছে, ফলে আপনি জনসম্পৃক্ততা বাড়াতে গিয়ে বিতর্ককে উস্কাচ্ছেন কিনা, নাকি এটি আপনার প্রচারণা কৌশল? না, আমার কোনো কৌশল না। ব্যাপারটা হচ্ছে যেমন ধরেন হচ্ছে আমি
আমার পার্টি অফিসে বসেই স্যারে বসে আমি একটা পোস্ট দিয়েছি, ছবি দিয়েছি আপলোড। সেই পার্টি অফিসে সেই রুমে আমি আপনাদের যমুনা টিভিতেও এর আগে সাক্ষাৎকার দিয়েছি, নাহিদ বেও দিয়েছে, আমাদের প্রায় সকল সিনিয়র লিডাররা সেই রুমটাতে বসেই সাক্ষাৎকার দিয়েছে। এমন কোনো টেলিভিশন নাই যে টেলিভিশন ওই রুম থেকে সাক্ষাৎকার নেয় নাই। কিন্তু দেখা গিয়েছে যে হচ্ছে এটাকে নিয়ে যখন হচ্ছে এত বেশি বিতর্ক তৈরি করা হয়েছে উদ্দেশ্যপূর্ণ, আমি যে পোস্ট দিয়েছি সেখানেও দিয়েছি আগামী বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করা হচ্ছে এই আপাতত এই অফিসটাকে কেন্দ্র করে। তো সেটাকে বানিয়ে দেওয়া হয়েছে আমার মানে হচ্ছে ব্যবসায়ী অফিসের মতো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে মিডিয়াও এখানে একটা মুখ্য ভূমিকা রাখতে পারতো যখন এই ধরনের বিতর্কিত বিষয়গুলো হয়। তার উপর হচ্ছে আমাদের অ্যাক্টিভিস্টরা আছেন, অনেক দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করেন। আমাদের হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে, আমি নিজের কথাই বলবো, অনেক ক্ষেত্রে অনভিজ্ঞ, অনেক ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি একটু বেশি হয়। কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে একটু মানে আমরা সাবধান হওয়া উচিত। চেষ্টা করি যে যে কোনো কিছুর ক্ষেত্রে আরও একটু সাবধান হওয়ার জন্য, ধীরে ধীরে হয়তো আরও বেশি ম্যাচুরিটি আসবে। বাট সেই জায়গা থেকে যারা আমাদের সিনিয়র অ্যাক্টিভিস্ট আছেন, সিনিয়র সাংবাদিকরা আছেন, তাদের আমি মনে করি যে তাদেরকে আর একটু দায়িত্বশীল হয়ে কাজ করা উচিত। যখন কোনো কিছু আসেন সেটা একটু যাচাই করে আমাদের মতামত নিয়ে, তারপরও যদি ওনারা এগুলা নিয়ে ছবিটা তোলার সময় যদি আপনি ক্যাপশনেই বলে দিতেন যে এনসিপির অফিসে লেখালেখি, মানে আমার অফিস না বলে যদি এনসিপির অফিস বলতেন তাহলে কি? আমি সেখানে আমার অফিস বলিনি, আপনি যদি পুরোটা বলেন, আমি আমার অফিস বলিনি, আমি বলছি অফিসে আসা এবং এখান থেকে আগামী বাংলাদেশের ভবিষ্যতে নির্ধারণ হচ্ছে ইনশাআল্লাহ। এইভাবে যে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক আপাতত নির্ধারিত হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি একটা ইঙ্গিতে বলা আছে, মানে ইঙ্গিত দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই প্রফেসর ইউনূসের আল জাজিরার ইন্টারভিউটা দেখেছেন। উনি বলেছেন অন্তর্বর্তী সরকারি ভালো সমাধান, আমাদেরকে তো কেউ চলে যেতে বলছে না। সেখান থেকে প্রশ্ন হচ্ছে নির্বাচনটা তাহলে কবে, এবং আপনারা আসলে কবে নাগাদ নির্বাচন চান? দেখেন, আমি এই প্রশ্নের উত্তর বারবার দিয়েছি যে হচ্ছে আমাদের নির্বাচন কবে নাগাদ চাওয়ার আমাদের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। আমরা যদি হচ্ছে নির্বাচনে, আমরা মনে করি এই বাংলাদেশের মানুষের জন্য নির্বাচনই সবচেয়ে বড় সমাধান। কিন্তু সেই সমাধানটা হওয়ার জন্য আগে হচ্ছে একটা নিশ্চয়তা থাকতে হবে যে হচ্ছে আবার কেউ নির্বাচিত হয়ে এসেই 96 ঘটবে না, কিংবা 2006 ঘটবে না, আবার 14 থেকে 18 ঘটবে না। এই নিশ্চয়তা ছাড়া এরকম একটা যেটা ঘটেছিল তখন হয় আওয়ামী লীগ অথবা বিএনপি ক্ষমতায় এসেছিল, মানে নির্বাচনে নিশ্চয়তা চান যেন বিএনপি ক্ষমতায় না আসে। না, আমি কে ক্ষমতায় এসেছিল সেটা বলছি না, আমি বলছি প্রতি নির্বাচনের আগ মুহূর্তে যখন ক্ষমতা হস্তান্তরের সময় হয় তখন যে ধরনের সংঘাত সৃষ্টি হয়, ক্ষমতা না ছাড়ার জন্য গো ধরে থাকা হয়, এই চাইলেই যেন এটা করতে না পারে সেই নিশ্চয়তা ছাড়া। এটাকে আমরা মৌলিক সংস্কার বলছি, যে হচ্ছে চাইলেই ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারের মতো আচরণ করতে পারবে না, চাইলে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা হবে না। আমাদের এখানে কয়েকটা পয়েন্ট আমরা স্পষ্টত বলছি যে এই কয়েকটা পয়েন্ট, এই কয়েকটা মৌলিক বিষয় বাস্তবায়ন করলে তাহলে নির্বাচন যে কোনো দিন হইতে পারে, সেটা কালকে হলেও কালকে, আজকে যদি এগুলো সমাধান হয়। আমাদের মেন হচ্ছে মৌলিকভাবে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড আওয়ামী লীগ চালিয়েছে সেটার একটা বিচার করা, দৃশ্যমান বিচার। আপনাকে আমি বলছি না যে হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ সন্ত্রাসী আছে 50,000, তাদের সকলকে বিচার একসাথে করেন। আপনি দেখে দেখে অন্তত হচ্ছে কাদের বিচার করতে পারবেন, যে হচ্ছে যারা মোস্ট ওয়ান্টেড এবং যারা মন্ত্রী ছিলেন, যারা এমপি ছিলেন, তাদের একটা বিচার আপনি দৃশ্যমান করেন। আমরা বলছি যে হচ্ছে 14, 18, 24 এই তিনটে ইলেকশনে যেভাবে দেশের মানুষের মৌলিক ভোটাধিকার হরণ করা হয়েছে, দেশের মানুষের অত্যাচার নির্যাতন করা হয়েছে এবং ভোটকে তামাশায় রূপান্তর করেছে, এটার সাথে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করতে হবে। 5 বছর মেয়াদে থাকার কথা বলেছিলেন। আমি একটু শেষ করি আমাদের পয়েন্টগুলা, তারপর হচ্ছে আমরা বলছি যে হচ্ছে আপনার ন্যূনতম যে সংস্কারগুলো আসলে হচ্ছে নিশ্চিত করবে যে আগামীতে কেউ সাইলি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। আপনার দুর্নীতি দমন কমিশন কেমন হবে, নির্বাচন কমিশন কেমন হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার জন্য যে পয়েন্টগুলো, এগুলো আমরা মনে করি যে এই সরকারকে নিশ্চিত করে যেতে হবে। এই সরকার কিন্তু হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকার কোনো হচ্ছে গতানুগতিক কোনো অন্তর্বর্তীকালীন সরকার নয়। সত্যি মনে করেন যে 5 বছরে এগুলো সব করা সম্ভব? এবং আমি সব তো বলছি না, আমরা বলছি মৌলিক কিছু বিষয়ের আইন করে দেওয়া, সকল ঐক্যমতের ভিত্তিতে করে দেয়া, যেটাকে একটা মানে ঐক্যমত হয়ে সকলে একটা জায়গায় আসলে তাহলে হচ্ছে এটাকে আইনে রূপান্তর করা খুবই সহজ হবে।